Hello everyone, welcome back to Button from the Box. রিয়াল মাদ্রিদ বরুসিয়া ডর্টমুন্ডকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে 2-0 গোলের ব্যবধানে হারাই দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের 15তম শিরোপা জিতে গেছে। আর এই লিস্টে সেকেন্ড পজিশনে আছে এসি মিলান। এসি মিলানের চ্যাম্পিয়ন্স লিগের টাইটেলের সংখ্যা হচ্ছে 7। তার মানে এসি মিলানের ডবলের থেকে একটা বেশি এখন রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি। আর রিয়াল মাদ্রিদকে কি আমি এমনি এমনি চ্যাম্পিয়ন্স লিগের রাজা বলি? এই কারণেই মূলত আমি রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের রাজা বলি, কারণ রিয়াল মাদ্রিদ জন্ম হয়েছে মূলত চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য। রিয়াল মাদ্রিদ কিছু করুক না করুক, রিয়াল মাদ্রিদকে আপনি অন্য যে কোনো টুর্নামেন্টে ফেভারিট ধরেন না ধরেন, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে অবশ্যই ফেভারিট ধরতে হবে। প্রত্যেক সিজনে রিয়াল মাদ্রিদের স্কোয়াডের যত সমস্যায় থাকুক, তারপরেও রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে জয়ের জন্য ফেভারিট। আর সেটাই এই সিজনে রিয়াল মাদ্রিদ প্রমাণ করে দেখাইছে। এই সিজনের আগে রিয়াল মাদ্রিদের অনেকগুলা সমস্যা, মানে একটা না দুইটা না, অনেকগুলা সমস্যা। ওদের নাম্বার নাই, ওদের প্লেয়ারে মানে পজিশনের বিভিন্ন পজিশনের প্লেয়ারের যথেষ্ট পরিমাণ ব্যাকআপ নাই। তারপর সিজন শুরু হওয়ার পরে নানা ইনজুরি, বিশেষ করে হচ্ছে ডিফেন্সে এতগুলা ইনজুরি। ওদের হচ্ছে সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডারকে ডিফেন্ডার হিসেবে খেলানো হয়েছে ওদের প্লেয়ার না থাকার কারণে। এই রিয়াল মাদ্রিদ টিম কিন্তু চ্যাম্পিয়ন্স লিগটা জিতে গেল, সোজা কথায় চ্যাম্পিয়ন্স লিগ জিতে গেল। এই চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ কাকে কাকে হারায় আসছে দেখেন। কোয়ার্টার ফাইনালে ম্যান সিটি, সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ, আর ফাইনালে এবারের চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে আন্ডারডগ টিম বরুসিয়া ডর্টমুন্ডকে হারায়। ওরা চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশি 15 বার শিরোপা জিতে গেছে। এখন এই রাতটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের রাত, এই রাতটা রিয়াল মাদ্রিদের রাত, এই রাতটা রিয়াল মাদ্রিদের ফ্যানদের রাত। এই রাতে রিয়াল মাদ্রিদের ফ্যানরা যত খুশি সেলিব্রেশন করে নেন, কারণ রিয়াল মাদ্রিদ জন্ম হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জিতার জন্য। ঠিক আছে, এখন রিয়াল মাদ্রিদের কথা বলে ফেললাম, এখন একটু বরুসিয়া ডর্টমুন্ডের কথা বলি। বরুসিয়া ডর্টমুন্ড ওরা 2বার ফাইনাল খেললো, মানে এর আগে ফাইনাল যেটা খেলছে ওটা জিতে গেছে। ওরা লাস্ট 10-11 বছরে 2টা ফাইনাল খেললো, 2টাই হচ্ছে ওয়েমব্লিতে। আর 2টা ফাইনালে ওরা দুর্ভাগ্যজনক বশত ভাবে হেরে গেছে। এটা আসলে বরুসিয়া ডর্টমুন্ডের জন্য অনেক একটা খারাপ বিষয়, কারণ ওরা লাস্ট যে 2বার ফাইনালে উঠছে ওই 2বারই ওরা ওয়েমব্লিতে খেলছে, এবং ওয়েমব্লিতে ওরা লাস্ট 2বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরে গেছে। তো এই তো গেল রিয়াল মাদ্রিদ আর বরুসিয়া ডর্টমুন্ডের কথাবার্তা। এখন আসে একটু ম্যাচের কথায়। দেখেন, এই ম্যাচের আগে সবার কাছে ক্লিয়ার কাট আন্ডারডগ হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড, আর ক্লিয়ার কাট ফেভারিট হচ্ছে রিয়াল মাদ্রিদ। তো আপনি যখন একটা ফাইনাল ম্যাচ, তাও আবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ, একটা আন্ডারডগ টিম হিসেবে খেলতেছেন, তার মানে আপনার প্রতিপক্ষ টিম ফেভারিট। আপনার প্রতিপক্ষ টিমের বিপক্ষে 90 মিনিটের মধ্যে আপনি যতগুলা চান্স পাবেন ওগুলা কাজে লাগাতে হবে। আপনার প্রতিপক্ষের বিপক্ষে আপনি যে চান্সগুলো ক্রিয়েট করতেছেন, আপনার যে 50% চান্স ক্রিয়েট হইতেছে, আপনার যে 80-90% 100% চান্স ক্রিয়েট হইতেছে, ওইগুলোকে গোলে কনভার্ট করতে হবে, যেটা আজকে বরুসিয়া ডর্টমুন্ড করতে পারে নাই, যেটা আজকে বরুসিয়া ডর্টমুন্ড একেবারে ম্যাচের মধ্যে করতে পারে নাই। বরুসিয়া ডর্টমুন্ড ফার্স্ট হাফ, পুরোটা ফার্স্ট হাফ ভালো খেলছে। পুরাটা ফার্স্ট হাফ বলতে গেলে ওয়ান সাইডেড ছিল বরুসিয়া ডর্টমুন্ডের দিকে, কিন্তু বরুসিয়া ডর্টমুন্ড স্কোর করতে ব্যর্থ। আমি যদি পুরো ম্যাচটাকে সামারি করি, তাহলে ফার্স্ট হাফটা বরুসিয়া ডর্টমুন্ডের, সেকেন্ড হাফটা রিয়াল মাদ্রিদের। ফার্স্ট হাফে বরুসিয়া ডর্টমুন্ড কাজে লাগাইতে পারে নাই, সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ কাজে লাগাইছে। এই কারণে মূলত রিয়াল মাদ্রিদ আজকের ম্যাচটা জিতে গেছে। এই কারণে মূলত রিয়াল মাদ্রিদ আজকের ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে 2টা গোল দিছে, আর অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ড রিয়াল মাদ্রিদকে একটা গোলও দিতে পারে নাই। আপনি যদি দেখেন, ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদ সেফলি ভাবে খেলছে, বরুসিয়া ডর্টমুন্ড সেফলি ভাবে খেলছে, কিন্তু এই সেফলি ভাবে খেলার পরেও বরুসিয়া ডর্টমুন্ড আপনার কাউন্টার অ্যাটাক করছিল। বরুসিয়া ডর্টমুন্ড কাউন্টার অ্যাটাকে যে চান্সগুলো ক্রিয়েট করছে ওইগুলো একেবারে ওরা গোলে কনভার্ট করতে পারে নাই। এটাই মূলত আমার কাছে মনে হয় এই ম্যাচটা ডিসাইড করে দিছে। এই যে কারিম আদেমির একটা চান্স, ওইটাকেও গোলে কনভার্ট করতে পারে নাই। তারপর হচ্ছে ফুলক্রুকের চান্স, এগুলাকে যে গোলে কনভার্ট করতে পারে নাই ওরা, যার কারণে মূলত আজকে রিয়াল মাদ্রিদের থেকে ওদের হারতে হয়েছে। তারপর হচ্ছে আপনার এই যে ব্র্যান্ডের চান্স, মোটামুটি ওরা 3-4টা আপনার ভালো ভালো চান্স ক্রিয়েট করছিল শুধুমাত্র ফার্স্ট হাফে। তো যদি 4টা চান্স ক্রিয়েট করে তার মধ্যে যদি 2টা গোলও করতে পারতো বরুসিয়া ডর্টমুন্ড, তাহলে আমার মনে হয় ম্যাচের রেজাল্ট হয়তো বা অন্য কিছু হইতেও পারতো। আর সেকেন্ড হাফে যদি আপনি দেখেন, ফার্স্ট হাফটা রিয়াল মাদ্রিদ যেভাবে খেলছে, অন্যদিকে সেকেন্ড হাফে বরুসিয়া ডর্টমুন্ড কিন্তু এত ভালো করতে পারে নাই। সেকেন্ড হাফে বরুসিয়া ডর্টমুন্ড খারাপ খেলছে, রিয়াল মাদ্রিদ কিন্তু ওরা ফার্স্ট হাফে খারাপ খেললেও ওরা সেকেন্ড হাফে কামব্যাক করে ওরা ভালো খেলা শুরু করছে। আর
সেকেন্ড হাফে ওরা যে চান্সগুলো ক্রিয়েট করছে ওরা গোল করছে, সোজা কথাই। আর আপনি যদি দেখেন রিয়াল মাদ্রিদের ফার্স্ট গোলটা, ওইখানে কারবাহাল যেভাবে হ্যাক করছে, ওইটা কোনো কি বলবো মানে শক হওয়ার কিছু নাই। ওইটার মানে ওরা গেম প্ল্যান অনুযায়ী খেলছে। আর আপনি যদি দেখেন আজকে রিয়াল মাদ্রিদ যতগুলো এরকম কর্নার নিছিল সবগুলাই কিন্তু নেয়ার পোস্টে নিছিল, এবং সবগুলাই কিন্তু এই যে নাচো, এই যে কারবাহাল, ওরাই মূলত এরকম ভাবে হেড করছিল। একটা গোল হয়েছে আর বাদ বাকিগুলা হচ্ছে গোল হয় নাই, কিন্তু ওদের গেম প্ল্যানে স্পষ্ট ছিল কর্নার কিক গুলা সবগুলা নেয়ার পোস্টে দেবে, নেয়ার পোস্ট থেকে কারবাহাল নাচো যে কেউ একজন ওইখানে হ্যাক করবে, আর এখান থেকে মূলত রিয়াল মাদ্রিদ গোল পাইছে। আর আপনি যদি দেখেন স্পেশালি সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ বলটাকে কন্ট্রোল করছে, রিয়াল মাদ্রিদ গেমটাকে কন্ট্রোল করে ওরা অ্যাটাকে গেছে, ওরা ব্যাক করছে। আজকে রিয়াল মাদ্রিদের দুইজন প্লেয়ার কামাভিঙ্গা এবং টনি ক্রুস ডাবল পিভট হিসেবে খেলছে। তারপর টনি ক্রুস এতই ডিপে নেমে গেছে, এতই ডিপে নেমে ও বিল্ড আপে হেল্প করছে যা বলার মতো না। টনি ক্রুস মানে বলতে গেলে প্রতিনিয়ত রুডিগার আর নাচোর মাঝখানে গিয়ে ও বল বিল্ড আপ করতেছিল, ও বল নিয়ে প্রোগ্রেস করার চেষ্টা করতেছিল, পাসিং চ্যানেল গুলো ক্রিয়েট করার চেষ্টা করতেছিল। আর অন্যদিকে কামাভিঙ্গা কিন্তু টনি ক্রুসকে সবসময় হেল্প করতেছিল। আর আমি আরেকজনের প্লেয়ারের কথা বলতে চাই, সেটা হচ্ছে বালবার্দে। রিয়াল মাদ্রিদের যে পজিশনে প্লেয়ার নাই সেই পজিশনে বালবার্দে থাকে। মানে রিয়াল মাদ্রিদকে যখন বরিশাল ডর্টমুন্ড কাউন্টার অ্যাটাক করতেছিল, আমি অনেক সময় দেখছি রিয়াল মাদ্রিদের লেফট সাইডে অর্থাৎ মেন্ডি যে সাইডে খেলছিল ওই সাইডে একটু প্লেয়ার কম হয়ে যাচ্ছিল, ওইখানে বালবার্দে পৌঁছে গেছে, ওইখানে বালবার্দে পৌঁছে ওইখানে ট্যাকল করতেছে, ওইখানে হচ্ছে আপনার গ্রাউন্ড ডুয়েল জিততেছে, এরিয়াল ডুয়েল জিততেছে। তো বালবার্দে থাকার কারণে কিন্তু রিয়াল মাদ্রিদের টিম একটা ব্যালেন্স চলে আসে আমার মতে। তারপর হচ্ছে এই যে আপনার ভিনিসিয়াস জুনিয়রের কথা, উফ লেফট সাইডে কড়া খেলছে, কড়া। আর কার্লো অ্যাঞ্চেলত্তির কথাও বলতে হবে, কারণ রিয়াল মাদ্রিদ ফার্স্ট হাফে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো আর হচ্ছে জুড বেলিংহাম তিনজনে কিন্তু লেফট সাইডে খেলছে। ওরা বরাবর প্রায় সময় যে গুলা খেলে, যে গেম প্ল্যান অনুযায়ী খেলে, তিনজনে লেফট সাইডে খেলছে। আপনার রদ্রিগো হালকা একটু সেন্টার বরাবর খেলছে, আর রাইট সাইডে কিন্তু আপনার কারবাহাল আর হচ্ছে আপনার বালবার্দে বারবার হচ্ছে উপরে উঠে গেছিল। তো এইটা করে যখন ওরা ভালো কিছু করতে পারে নাই, সেকেন্ড হাফে ওরা পুরো গেম প্ল্যান চেঞ্জ করে ফেলছে। আপনার জুড বেলিংহাম আর ভিনিসিয়াস জুনিয়র লেফট সাইডে খেলছে, রদ্রিগো রাইট সাইডে চলে গেছে। তারপর হচ্ছে বালবার্দে আর কারবাহাল ওরা কি করছে, সেন্টার বরাবর মুভ করা শুরু করছে। সেন্টার বরাবর মুভ করা শুরু করছে যেহেতু, তখন কিন্তু রিয়াল মাদ্রিদের গেম প্ল্যান আরো বেশি ভালো হয়ে গেছে, রিয়াল মাদ্রিদের গেম প্লে ম্যাচের মধ্যে আরো বেশি বেটার হয়ে গেছে। আর আমি আজকে স্পেশালি ভাবে দুইটা প্লেয়ারের কথা বলতে চাই, সেটা হচ্ছে দুই টিমের গোলকিপার কর্তোয়া এবং কোবেল। কর্তোয়াও কিন্তু ভালো করছে। এই যে ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদ যে গোল কনসিড করে না, এটার পিছনে বড় একটা ভূমিকা ছিল কিন্তু কর্তোয়ার। যদিও বা প্রথমে হালকা একটু সিলি মিস্টেক করতেছিল, কিন্তু ও কামব্যাক করছে। ও ম্যাচের টাইম যত বেশি গড়াইছে তত ভালো পারফরমেন্স করে দেখাইছে। আর অন্যদিকে বরিশাল ডর্টমুন্ডের কোবেল কিন্তু নিশ্চিত কয়েকটা গোলের হাত থেকে বাঁচাই দিয়েছে বরিশাল ডর্টমুন্ডকে। আজকে টনি ক্রুস যে ফ্রি কিক গুলা নিয়েছিল, এক একটা দুর্দান্ত ফ্রি কিক, ওই ফ্রি কিক গুলা আটকাই দিছে। আর অনেকগুলা হচ্ছে ভালো ভালো চান্স ক্রিয়েট করছিল রিয়াল মাদ্রিদ, যেগুলা কোবেল আটকাই দিছে। এই দুইজন গোলকিপার আজকে বেস্ট ছিল আমার মতে দুই টিমেরই। তারপর হচ্ছে আপনি যদি বলেন আজকে বরিশাল ডর্টমুন্ড একটু অফ ছিল, বরিশাল ডর্টমুন্ডের পারফরমেন্স একটু অফ ছিল। আজকে কারিম আদেমি আর হচ্ছে জেডন সানচো, ওদের থেকে আমরা যেরকম পারফরমেন্স এক্সপেক্ট করছিলাম অন্তত ইউসিএল এর ফাইনালে, সেরকম পারফরমেন্স ওরা ডেলিভার করতে পারে নাই। আর আমার মতে আজকে ফুল ক্রুক মোটামুটি ভালো ছিল, ও যতগুলা বল পাইছে ও ভালো কিছু করার চেষ্টা করছে, ও হচ্ছে হালকা একটু ডিপে নেমে আপনার বল হোল্ড করার চেষ্টা করছে, আমার মতে ভালো ছিল ফুল ক্রুক। আর তার সাথে হচ্ছে ম্যাট হামলস এবং স্লটারব্যাক, ওরা দুইজনে ভালো খেলছে বলতে গেলে পুরা ম্যাচ। কিন্তু শেষের দিকে এসে ওরা যখন একটা গোল কনসিড করলো, ওরা যখন 9 মিনিটের মধ্যে দুইটা গোল কনসিড করলো, তখন কিন্তু ওরা একটু মানে প্যানিক মোমেন্টে চলে গেছে। আমার কাছে যেটা মনে হয়েছে, ওরা প্যানিক মোমেন্টে চলে গিয়ে ওখানে কতগুলা ভুল করতে শুরু করে দিছে। যেমন আপনি দেখেন ফার্স্ট গোলটার পরে সেকেন্ড গোলটাতে কিন্তু এটা একেবারে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল বরিশাল ডর্টমুন্ডের প্লেয়াররা একটু প্যানিক মোমেন্টে চলে গেছিল। তারপর হচ্ছে আপনার এই যে সেকেন্ড গোলটা হওয়ার পরেও কিন্তু এই যে বরিশাল ডর্টমুন্ডের স্পেশালি হচ্ছে দুই সেন্টার ব্যাক আর দুই ফুল ব্যাক একটু প্যানিক মোমেন্টে চলে গেছে। আর বরিশাল ডর্টমুন্ডের প্লেয়ারদের এত বেশি বিগ ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স নাই, যার কারণে মূলত আমার মনে হয় আজকে ওরা একটু প্যানিক মোমেন্টে চলে গেছিল। আর অন্যদিকে যদি আপনি রিয়াল মাদ্রিদে দেখেন, এল ক্লাসিকো খেলে বলতে গেলে প্রত্যেকটা চ্যাম্পিয়ন্স লিগের সিজনে ওরা অন্তত সেমিফাইনাল পর্যন্ত যায়। আর সেমিফাইনাল পর্যন্ত গেলে ওদের ম্যান সিটি, পিএসজি বা বায়ার্ন মিউনিখ কোনো একটা বিগ টিমের সাথে দেখা হয়ে যায়। তো এই কারণে মূলত রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের বিগ ম্যাচ খেলার এক্সপিরিয়েন্সটা একটু বেশি।
তো আমার মনে হয় আজকে যে এক্সপিরিয়েন্স প্লেয়ারদের মধ্যে ওইটা ম্যাচের মধ্যে একটা অনেক বড় একটা পার্থক্য করে দিছে, যেটা রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের মধ্যে ছিল, যেটা হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ডের প্লেয়ারদের মধ্যে ছিল না। তো আবারও কংগ্রাচুলেশনস রিয়াল মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের ফ্যানদেরকে। আর বরুসিয়া ডর্টমুন্ডের ফ্যানরা একটু হতাশ, কারণ বরুসিয়া ডর্টমুন্ডের থেকে ওরা আরো ভালো পারফরমেন্স এক্সপেক্ট করছিল, যেটা বরুসিয়া ডর্টমুন্ড ডেলিভার করতে পারে নাই ইউসিএল এর ফাইনাল নাইটে। এখন দেখা যাক সামনে কি হয়, নেক্সট সিজনে বরুসিয়া ডর্টমুন্ড কি করে বা রিয়াল মাদ্রিদ নেক্সট সিজনে কি করে, কারণ এই সিজনটা রিয়াল মাদ্রিদের জন্য অনেক ভালো একটা সিজন কাটছে। ওরা হচ্ছে স্পেনিশ সুপার কাপ জিতছে, ওরা লা লিগা জিতলো, ওরা হচ্ছে আজকে ফাইনালি এসে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা জিতে গেল। এই সিজনে কেউই ভাবে নাই রিয়াল মাদ্রিদের এরকম একটা সিজন কাটবে, রিয়াল মাদ্রিদ এতগুলা ট্রফি জিততে পারবে। কারণ এই সিজনে রিয়াল মাদ্রিদে অনেকগুলা সমস্যা ছিল, তো এই সমস্যার ভিতরেও রিয়াল মাদ্রিদ এই সিজনে এত ভালো পারফরমেন্স করছে। এখন দেখা যাক সামনের সিজনে কিরকম পারফরমেন্স করে। আর এই ফাইনাল ম্যাচ অর্থাৎ বরুসিয়া ডর্টমুন্ড ভার্সেস রিয়াল মাদ্রিদের ফাইনাল ম্যাচ নিয়ে আপনার কি মতামত সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।